মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কিছু কিছু টেস্ট পরীক্ষা হচ্ছে, আশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দিচ্ছ। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, অর্থাৎ তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, টেস্ট পরীক্ষা দিচ্ছ, 2025-এ ফাইনাল পরীক্ষা দেবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আজকের আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, কিছু আলোচনা করব ইম্পর্টেন্ট প্রশ্ন পলিটিক্যাল সায়েন্সের, রাষ্ট্রবিজ্ঞান। যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স আছে, এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট কিছু ডিএ কিউ বলতে পারো, এলএ কিউ বলতে পারবো, কিংবা বিএ কিউ প্রশ্নগুলো নিয়ে আজকের কিছু আমরা দৃষ্টি আলোকপাত করব। বন্ধুরা, তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রের বিজ্ঞান, অর্থাৎ আমাদের দেশ সম্পর্কিত কিছু তথ্য, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক, জাতীয় স্বার্থ, খোলা বাজার অর্থনীতি, এবং তার সঙ্গে যেগুলো আছে তিনটে প্রধান মূলত যে জিনিস, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এবং এই রাষ্ট্র সম্পর্কে যে বিভিন্ন রাষ্ট্রবিদদের আলোচনা বা তাদের মতামত, এই বিষয়ের উপর নিয়ে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান। তাহলে কি কি বললাম? আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বায়ন, জাতীয় স্বার্থ, এইগুলো রয়েছে। তারপরে তোমাদের যে বিদেশ যে নীতিগুলো আছে, বিদেশের সঙ্গে তোমার যে কেমন সম্পর্ক হবে, কি করা উচিত, কখন কোন দেশের সঙ্গে কূটনীতি স্থাপন করতে হবে, কখন কোন দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে, ইত্যাদি। বিভিন্ন রাষ্ট্রবিদদের ধারণা বা তাদের কথাগুলো আমরা শুনবো। তারা যে রাষ্ট্রের প্রতি যে সকল তত্ত্ব প্রয়োগ করে গেছে, যে সকল তত্ত্ব প্রয়োগ করে গেছে, সেই প্রয়োগ সম্পর্কিত কিছু কথা, আর আমাদের দেশের যে রাষ্ট্রের যে বিভিন্ন দিকগুলো আছে, রাষ্ট্র সম্পর্কিত যে বিভিন্ন দিকগুলো আছে, যেগুলো বললাম যে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, এই সবগুলো নিয়ে আলোচনা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বড় প্রশ্নগুলো আছে, অর্থাৎ তোমাদের 8 নম্বর মানের প্রশ্ন, অর্থাৎ ডিএকিউ প্রশ্নগুলো নিয়ে। প্রথমে তোমাদের আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক, এই চ্যাপ্টারটি নিয়ে। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধীয় কোনো প্রশ্ন 2024 সালে পড়ে গেছিল। আচ্ছা বন্ধুরা, তিয়াশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এবং আমার ছোট্ট চ্যানেল, তোমরা জানো ছোট্ট চ্যানেল, এই ছোট্ট চ্যানেল আমি বড় করার চেষ্টা করছি। আমি তোমাদের এই যে ডিএকিউ প্রশ্নগুলো, পলিটিক্যাল সায়েন্স কেন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সমস্ত কিছুই আমি একাই করি। হয়তো ওই সাবজেক্ট টিচারের থেকে কিছু পরামর্শ নিয়ে থাকি, কিন্তু আমাকে সমস্ত লেখাটাই একা করতে হয়। আমার ইলেকট্রনিক বোর্ড নেই, তাই তোমাদের কাছে আমার আসল কোনো টিম ওয়ার্কের লোক নেই যে তাদের দিয়ে আমি পিডিএফ বানিয়ে দেবো কম্পিউটার প্রিন্টের সাহায্যে। তাই আমার হাতে লেখা, সম্পূর্ণটাই হাতে লেখা। তোমরা এই হাতে লেখা বলে কিন্তু তোমরা অবজ্ঞা করো না, ইন ফিউচারে সেটা দেখা যাবে কি করা যায়। এটা আমার ব্যক্তিগত কথা, আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। আর আমি চেষ্টা করব এই যে ডিএগুলো 2-3খানা লেখকের বই থেকে অ্যান্সারগুলো তৈরি করে দিতে, তোমাদের লাস্ট মিনিট সাজেশন, সেগুলো হয়তো তোমাদের লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে যাবে। যাই হোক, আমি চেষ্টা করছি যতটা পারি আমি তোমাদের জন্য অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা এর আগে আমাকে অনেকে কমেন্ট করেছিলে, কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারি না, তাই আমি পেনে লিখে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত পৌঁছে দিচ্ছি। যাই হোক, অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, এসব আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আন্তর্জাতিক সম্পর্ক, এই প্রথম অধ্যায় থেকে তোমাদের এই আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধীয় প্রশ্ন তোমাদের পড়ে গেছে, ফলে এটি তোমরা একেবারে ডিএকিউর জন্য বাদ দিয়ে দাও। তোমাদের আসে দুটো, জাতীয় স্বার্থ আর একটা আছে বিশ্বায়ন। জাতীয় স্বার্থ আর বিশ্বায়নের মধ্যে তোমাদের প্রশ্ন পড়বে। এই জাতীয় স্বার্থের মধ্যে থেকে একটি প্রশ্ন আমি তোমাদের রেখেছি এবং বিশ্বায়ন থেকে দুটি প্রশ্ন রেখেছি। দুটি প্রশ্ন রেখেছি, কিন্তু একটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে তৈরি করো বিশ্বায়ন থেকে, সেটা দুটো প্রশ্নের সমান হবে, কারণ আরেকটি প্রশ্ন আরেকটি প্রশ্নের উত্তরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বুঝতে পেরেছো? আমি বললে বুঝতে পারবে। প্রথমত দেখতে পাচ্ছ, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এবং বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যায় আলোচনা করো, রূপ পর্যায়গুলি আলোচনা করো। অর্থাৎ বিশ্বায়নের বিভিন্ন যে রূপগুলো আছে, সেই রূপগুলো আলোচনা করো। এই দুটি প্রশ্ন আছে, কিন্তু দেখো বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করতে গেলে তোমাদের রাজনৈতিক আলোচনা, অর্থনৈতিক আলোচনা, সাংস্কৃতিক আলোচনা, এগুলো তোমাদের করতে হবে।
আর তোমরা যখন বিশ্বায়নের বিভিন্ন রূপগুলো পর্যালোচনা করবে, সেটা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করতে গেলেও সেইগুলো তোমাদের, সেই পয়েন্টসগুলো তোমাদের দিতে হবে। একটি মাত্র পয়েন্টস তোমাদের বেশি লাগবে, সেটা কি পরিবেশগত আলোচনা, যে রূপটা, তাহলে এগুলো তোমাদের দিতে হবে। তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমাদের অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাহলে এই দুটো প্রশ্ন। এবার তোমাদের জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করো, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো। এখানে জাতীয় স্বার্থটা আমি এখানে লিখে নিও, জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করো, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো। এবার তোমরা যদি বলো বিশ্বায়ন, তোমরা বুঝতে পারবে যে বিশ্বায়ন অ্যাকচুয়ালি কি। বিশ্বায়ন হলো সমগ্র দেশ জুড়ে মানে খোলা বাজার। অর্থাৎ তুমি এখানে একটা দ্রব্য তুমি তৈরি করেছো, তোমার প্রোডাক্ট একটা তৈরি করেছো, সেই প্রোডাক্টটা বিদেশের বাজারেও খুব সহজভাবে বিক্রি করতে পারো। তোমার যদি সেই প্রোডাক্টটা বিশ্বের লোকের কাছে, অর্থাৎ অন্যান্য দেশের লোকের কাছে যদি গ্রহণযোগ্য হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্টগুলো বিভিন্ন দেশ থেকে তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থেকে যাচ্ছে। যার প্রোডাক্ট যত ভালো হবে এবং কম দামের হবে, সেই খোলা বাজার থেকে তার প্রোডাক্ট তত বেশি বিক্রি হবে এবং সে সেই দেশ থেকে ইনকাম করে নিয়ে আসতে পারবে। যেমন তোমরা জানো যে ধর চাইনিজ মাল আমরা অনেক কিনছি, চায়না থেকে আমাদের দেশে অনেক প্রোডাক্ট আছে, আমরা সেখান থেকে কিনছি। কেন একটা টর্চ লাইট 200 টাকা দিয়ে কিনতে যাবো? তাহলে 20 টাকার একটা টর্চ লাইট কিনলে হয়ে যায়, তাই না? এই যে চায়না আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো দিয়ে এখান থেকে ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে, আমরাও ওই রকম সেখানে গিয়ে এমন একটা প্রোডাক্ট তৈরি করে সেখানে দিতে পারি যে তারা সেখান থেকে প্রচুর পরিমাণে এই প্রোডাক্টটা কিনবে এবং আমাদের ইন্ডিয়ার সেল হবে। এটাই তো বিশ্বায়ন, অর্থাৎ খোলা বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্থাৎ দ্রব্য যে যতটা পরিমাণে বিক্রয় করে নিয়ে আসতে পারে। এইবারে পঞ্চম অধ্যায় থেকে আমি দুটো যে প্রশ্ন রেখেছি, মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব, বিপ্লব সংক্রান্ত তত্ত্ব দুটি আলোচনা করো। এখানে লেখা রয়েছে দেখো, মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব ও বিপ্লব তত্ত্ব, এই দুটি তত্ত্ব মুখস্থ করবে। যে কোনো একটি তত্ত্ব অবশ্যই করে পড়বে। আমার বিশ্বাস, আমার দিক থেকে আমি বলছি পড়বে। এবার তোমরা যেখানে টিউশন পড়ো কিংবা স্যারেদের যে মতামত, সেগুলো ভেবে দেখবে যে আমার এই সাজেশনের সঙ্গে কতটা মিলছে। এবং আরেকটি তোমাদের এর থেকে প্রশ্ন আছে পঞ্চম অধ্যায় থেকে, কি গান্ধীজি সত্যাগ্রহ আর অহিংস। তাহলে গান্ধীজি সত্যাগ্রহ অহিংস, অনেকে ক্লাস 10-এ ইতিহাস পড়েছো, অনেক কেন, তোমরা প্রত্যেকেই ইতিহাস পড়েছো। তাহলে এইটা তৈরি করতে তোমাদের বেশিক্ষণ লাগবে না। সত্যাগ্রহ আন্দোলন আর এই অহিংস, এই দুটো সম্বন্ধে একটু ভালো করে পড়ে নেবে। আর মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব আর বিপ্লব তত্ত্ব, এই দুটোর মধ্যে থেকে একটা। তাহলে এই দুটো প্রশ্ন তোমরা যদি ভালোভাবে তৈরি করতে পারো, তাহলে এর থেকে একটা তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে 5টা থেকে 2টো প্রশ্ন তোমরা কমন পেয়ে গেলে। তোমাদের লিখতে হবে মোট 5টা প্রশ্ন। এবারে চলে এসো ভারতের শাসন বিভাগ থেকে আমি তোমাদের 2টি প্রশ্ন দিয়েছি, 2টি প্রশ্ন রেখেছি। ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী বর্ণনা করো। ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। আর একটা প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এটা ভারতের শাসন বিভাগ, অর্থাৎ ভারতের শাসন বিভাগ তোমাদের অধ্যায় কোনটা? তোমাদের অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ। তাহলে এর থেকে আমি আরো একবার বলে দিচ্ছি, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা। দেখো এখানে তোমাদের যে কোনো রেফারেন্স বই থেকে খুলবে, বেশ কয়েকটি পয়েন্টস দেওয়া আছে। সেই পয়েন্টসগুলো নিয়ে তোমাদের ভাগ করে লিখতে হবে। রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভার নেতা হলেন মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার নেতাও হলেন মুখ্যমন্ত্রী। তারপরে দেখো সংখ্যাগরিষ্ঠ দলের বা ভোটের নেতা হলেন মুখ্যমন্ত্রী, জনমতের সংগঠক হলেন মুখ্যমন্ত্রী। তাহলে এই পয়েন্টগুলো তোমাদের দিতে হবে এবং মুখ্যমন্ত্রীর যে পদমর্যাদা আছে সেগুলো একটু পড়ে নেবে। যদি এই পয়েন্টসগুলো থেকে তোমরা যে রেফারেন্স বই থেকে পড়ছো, সেই রেফারেন্স বই থেকে যদি বড় থাকে একটু ছোট করে নেবার চেষ্টা করবে, একটু ছোট করে নেবে, কিন্তু পয়েন্টসগুলো তোমাদের সব রাখতেই হবে, না তো কিন্তু তোমাদের পয়েন্ট কমে যাবে। তাহলে এই 2টি প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আর অতিরিক্ত একটা আমি প্রশ্ন তোমাদেরকে দিয়ে রেখেছি, তোমরা যারা পল সায়েন্সে ভালো এবং একটু বেশি পড়াশোনা করো, তোমরা এই এক্সট্রা প্রশ্নটি তোমরা তৈরি করে রাখতে পারো, পড়ে রাখতে পারো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি লেখো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি লেখো। চলে এসো ভারতের আইন বিভাগ, অর্থাৎ অষ্টম অধ্যায়। ভারতের আইন বিভাগ কি আছে? ভারতের আইন বিভাগ থেকে আমি 2টি প্রশ্ন রেখেছি। একটি প্রশ্ন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
যেটি তোমাদের একেবারে পড়ে গেছে ধরতে পারো, এই প্রশ্নটি তোমরা পড়ে গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। এই প্রশ্নটি কিন্তু এবছর তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 বছর আসেনি। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। আর একটি প্রশ্ন রেখেছি, এটা তোমরা পড়ে রেখে দেবে, ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে এই দুটি থেকে একটি প্রশ্ন অবধারিত তোমাদের পড়ে যাচ্ছে, তার মধ্যে থেকে 100% পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। আর একটি অধ্যায় তোমাদেরকে বলবো, নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে গত বছর পড়ে গেছিল তোমাদের হাইকোর্টের কার্যাবলী, হাইকোর্টের গঠন কার্যাবলী পড়েছে। তার আগের বছর পড়েছে তোমাদের হচ্ছে 24 সালে হাইকোর্ট পড়লো, তাহলে 23 সালে পড়েছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। কিন্তু আরো যে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেই দুটো প্রশ্নের মধ্যে এবছরে একটা পড়ার সম্ভাবনা প্রবল। সেই দুটি প্রশ্ন হলো, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী বর্ণনা করো, আর ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা রচনা করো। এই দুটি প্রশ্ন তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আরেকবার শুনে নাও, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী বর্ণনা করো, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা রচনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে 100%। আর তাছাড়া যদিও তোমাদের 23 সালে পড়ে গেছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, এটা একটু চোখ বুলিয়ে রেখে যাবে, যেহেতু দেখতে পাচ্ছ এখন কোর্ট খুব হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, আমরা পলিটিক্সে, অর্থাৎ এটা রাষ্ট্র, তো রাষ্ট্রবিজ্ঞান, তাহলে এটাও রাষ্ট্রের ব্যাপার। বারবার আলোচনা হচ্ছে, যে কোনো জায়গা দেখবে ইউটিউব কিংবা কোনো টিভি চ্যানেলে সবসময় এই আলোচনাগুলো হয়, বিচারের ব্যবস্থা চলছে, বিচারের ব্যবস্থা হচ্ছে, এইসব কেসের ব্যাপার চলছে, অলওয়েজ রানিং। সেই জন্য তোমাদের এই সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী এটি 2023 সালে পড়ে গেলে কি হবে, তবু তোমাদের কিন্তু ঘুরিয়ে 25 সালে আসতে পারে। যদিও উপরের যে দুটো, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী এবং ক্রেতা সুরক্ষা আইনের উপরে যে একটা টিকা বা খসড়া, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু তোমার ভালোভাবে তৈরি করবে। এছাড়াও সুপ্রিম কোর্টের এই গঠন ও কার্যাবলীটা একটু উড়ে যাবে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকেকার ডিএকিউ বা বিএকিউ বলতে পারো, সমস্ত অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, যার মান হলো 8। তোমরা এর থেকে 100% আশা করতে পারো যে প্রশ্নগুলি আমি দিলাম তোমাদের দেওয়া আছে। দেখবে এক একটি অধ্যায়ের দুটি তিনটি করে প্রশ্ন দেওয়া আছে। যে অধ্যায় থেকে দুটি প্রশ্ন দেওয়া আছে, সেই অধ্যায়ের দুটি প্রশ্ন সম্পূর্ণভাবে তৈরি করবে, এবং যে অধ্যায় থেকে 3টি 4টি করে প্রশ্ন দেওয়া আছে সেখানে আমি স্টার দিয়ে দিয়েছি, এবং আজকেরও সেই প্রশ্নগুলি আমি তোমাদের কাছে নিয়ে আসলাম, আলোচনা করলাম। সেই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করবে। এ থেকে তোমরা 5টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এই 10 থেকে 11টি 12টি প্রশ্ন করলে তোমরা 5টি প্রশ্ন খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলি যেগুলোর কথা বললাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলি তোমরা একেবারে মুখস্থ করে নাও, প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো, কন্টিনিউ লেখা প্র্যাকটিস করো, প্যারাওয়াইজ লেখো, ডবল কালি ব্যবহার করো, মিনিমাম 2 থেকে 3টে কালির ব্যবহার করো, পয়েন্টসগুলো একটা, বডি একটা, এবং পয়েন্টের মধ্যে যে সাব কোশ্চেনের মধ্যে যে পয়েন্টসগুলো থাকে, ক খ গ ঘ কিংবা রোমান 1 রোমান 2 রোমান 3 এইগুলো থাকে, সেগুলো আরেকটা কালি দিয়ে ডেনোট করো। তাহলে দেখবে তোমাদের 8-এর মধ্যে 8 নাম্বার চলে আসবে। এবং তোমরা পলিটিক্যাল সায়েন্সের যদি আদার্স সেগমেন্টগুলো অর্থাৎ এমসিকিউ এসএকিউগুলো যদি ঠিক করতে পারো, তাহলে 95-96% নাম্বার তোমরা পাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমি আবার গতকাল তোমাদের জন্য এই পলিটিক্যাল সায়েন্সের এসএকিউটা নিয়ে আসবো। আমি আজকের ভিডিও তৈরি করে রাখবো, যাতে তোমাদের পরীক্ষা চলছে কাল সকাল 7:30 থেকে 8টার মধ্যে তোমাদের এই ভিডিওটা আমি ছাড়ার ব্যবস্থা করব। আজকের এটি তোমরা পাচ্ছ 8টার মধ্যে, তোমরা এই ভিডিওটি পেয়ে যাচ্ছ, এবং এর যে এসএকিউ, ইম্পর্টেন্ট কিছু এসএকিউ নিয়ে আমি আলোচনা করব, সেটি তোমরা কালকের সকাল, অর্থাৎ আজকের কি বার, টুইসডে, অর্থাৎ ওয়েডনেসডে, বুধবার 8টার মধ্যে তোমরা এসএকিউ গুলো পেয়ে যাবে। কোনগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।